নমস্কার, ট্রেনবাজ এআইতে আপনাদের স্বাগত। একটা গভর্নমেন্ট অফিস আজ সার্ভার ছাড়া চলে না, কিন্তু যারা সেই সিস্টেম চালাচ্ছে তাদের ডেজিগনেশন এখনও কন্ট্রাকচুয়াল। আজকের এই গভীর এবং তথ্যভিত্তিক বিশ্লেষণে আমরা ঠিক এই রূঢ় বাস্তবতা নিয়ে আলোচনা করতে চলেছি। পশ্চিমবঙ্গের চুক্তিভিত্তিক আইটি কর্মীদের ভবিষ্যৎ আসলে কি? এটা কি শুধু এক দীর্ঘমেয়াদী অনিশ্চয়তা, নাকি সামনে কোনো স্থায়ী চাকরির সম্ভাবনা রয়েছে? চলুন সরকারি নির্দেশিকা, আদালতের রায় এবং রাজনৈতিক সমীকরণের উপর ভিত্তি করে পুরো বিষয়টার রিয়ালিটি ডিকোড করা যাক। ভাবলে সত্যিই অবাক লাগে, তাই না? বর্তমান যুগে ইন্টারনেট, ডেটাবেস এবং সফটওয়্যার ছাড়া প্রশাসনের চাকা এক মুহূর্তের জন্য এগোবে না। অথচ যারা দিন-রাত এক করে এই ক্রিটিক্যাল সিস্টেমগুলো চালাচ্ছেন, তাদের পরিচয় এখনও শুধুমাত্র চুক্তিভিত্তিক কর্মী। একটা গোটা রাজ্যের ডিজিটাল গভর্নেন্স যাদের কোডিং আর সার্ভারের উপর দাঁড়িয়ে আছে, তাদের নিজেদের কেরিয়ারের কোনো স্থায়ী ব্যাকআপ নেই। ১ নম্বর সেকশন, সিস্টেমের মেরুদণ্ড বা কন্ট্রাকচুয়াল আইটি। চলুন এর গভীরে যাওয়া যাক। যে কোনো সরকারি দপ্তরে কান পাতলেই এই বৈষম্যের বিষয়টা স্পষ্ট হয়ে যায়। রেগুলার বা স্থায়ী স্টাফদের সাথে একই অফিসে, একই ডেস্কে বসে কাজ হচ্ছে, কাজের চাপ এবং দায়িত্ব একেবারে সমান, কিন্তু দিনের শেষে বেতনের অঙ্কে বিস্তর ফারাক। কোনো জমানো আইনি নিরাপত্তা নেই, আর তার সাথে দোসর পদে পদের রাজনৈতিক অনিশ্চয়তা। কিন্তু আজকের এই আলোচনা কোনো আবেগ বা গুজবের ওপর দাঁড়িয়ে নেই, একেবারে সলিড রিসার্চ আর সরকারি ডেটার ওপর ভিত্তি করেই আমরা এগোব। ২ নম্বর সেকশন, প্রশাসনিক বাস্তবতা এবং ১৯৯২ আইটি নির্দেশিকা। এই নির্দিষ্ট মেমো বা সরকারি নির্দেশিকাটির দিকে নজর দিলে দেখা যাবে সরকার বেশ কিছু কাঠামোগত সুবিধা কিন্তু দিয়েছে, যেমন ৬০ বছর পর্যন্ত কাজের মেয়াদ এবং স্বাস্থ্যসাথীর মতো সুরক্ষা। এটা নিঃসন্দেহে একটা বড় পদক্ষেপ, কিন্তু সবথেকে বড় প্রশ্ন হল, এর ফলে কি তাদের স্থায়ী সিভিল সার্ভিস বা রেগুলার সরকারি কর্মীর মর্যাদা দেওয়া হলো? উত্তর হল না। এখানকার আইটি কর্মীদের মূল ৬টি ক্যাটাগরি বা কাঠামোটা একটু লক্ষ্য করা যাক। উচ্চতর ক্যাটাগরিগুলোতে কাজ করার জন্য ফার্স্ট ক্লাস এমসিএ বা বিটেক ডিগ্রি চাওয়া হচ্ছে, সাথে ৫ বছর পর্যন্ত অভিজ্ঞতা, মানে হাইলি টেকনিক্যাল কোয়ালিফিকেশন। কিন্তু এত কিছুর পরেও তারা যে পারিশ্রমিক পান তা সম্পূর্ণ কনসলিডেটেড বা একত্রিত। কোনো বেসিক পে স্ট্রাকচার বা ডিএর সমতা এখানে নেই। এখান থেকেই উঠে আসছে আমাদের প্রথম এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। ৬০ বছরের নিরাপত্তা এবং বেতনের এই পুনর্গঠন করে সরকার পরোক্ষভাবে একটা বিশাল সত্যি মেনে নিয়েছে। এই বিপুল আইটি কর্মী বাহিনী ছাড়া প্রশাসন কার্যত অচল। খাতায় কলমে তারা কন্ট্রাকচুয়াল হলেও অপারেশনাল দিক থেকে তারা ইতিমধ্যেই আধা স্থায়ী বা সেমি পার্মানেন্ট। ৩ নম্বর সেকশন, স্থায়ীকরণের ক্ষেত্রে সবথেকে বড় আইনি বাধা, উমাদেবী রায়। অনেকেরই মনে হতে পারে, সরকার যদি গুরুত্ব বুঝেই থাকে তাহলে সরাসরি স্থায়ী করে দিচ্ছে না কেন? এখানেই চলে আসে ভারতের আইনি ব্যবস্থার সবচেয়ে কঠিন প্রাচীর, ২০০৬ সালের সুপ্রিম কোর্টের যুগান্তকারী উমাদেবী রায়। এই রায়ে স্পষ্ট বলা আছে, নিয়োগ হতে হবে সম্পূর্ণ স্বচ্ছ, মেধাভিত্তিক এবং অনুমোদিত শূন্যপদ বা স্যাংশন পোস্টের বিপরীতে। বছরের পর বছর কাজ করা দোহাই দিয়ে বা নিছক সহানুভূতির বশবর্তী হয়ে কোনো ব্যাকডোর এন্ট্রিকে স্থায়ী মর্যাদা দেওয়া যাবে না। যার মানে হল আমাদের তৃতীয় সিদ্ধান্ত, আইটি কর্মীদের অনেকেই যদিও রীতিমতো লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে নিযুক্ত হয়েছেন, তবুও নিয়োগের সময় কোনো অনুমোদিত স্থায়ী পদ না থাকার কারণে এই উমাদেবী রায়ে তাদের স্থায়ীকরণের পথে সবচেয়ে বড় আইনি হার্ডল হয়ে দাঁড়িয়ে আছে। ৪ নম্বর সেকশন, একই কাজ, একই বেতন। চলুন এই জনপ্রিয় আইনি কনসেপ্টটা একটু গভীরে গিয়ে বুঝে নিই। চুক্তিভিত্তিক কর্মীদের মধ্যে এটি রীতিমতো একটা ভাইরাল স্লোগান, সেম ওয়ার্ক সেম পে। কিন্তু এর আসল আইনি অর্থটা কি? সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী এই নীতিটা মূলত চরম শ্রমিক শোষণ থেকে রক্ষা করার জন্য তৈরি, অর্থাৎ একই দায়িত্ব পালন করলে বেতনের ক্ষেত্রে যেন বিশাল কোনো বৈষম্য না থাকে। কিন্তু খুব ভালো করে বুঝতে হবে, সমান বেতন মানেই কিন্তু স্বয়ংক্রিয়ভাবে সমান আইনি মর্যাদা বা একটা স্থায়ী সরকারি চাকরি নয়। সুতরাং আমাদের দ্বিতীয় সিদ্ধান্ত, এই একই কাজ একই বেতন নীতিটি বেতন বৈষম্য দূর করতে এবং আইনি লড়াইয়ে দুর্দান্ত একটা হাতিয়ার। এটি কর্মীদের আর্থিক সম্মান দেয়, কিন্তু কোনোভাবেই এটি রাতারাতি স্থায়ী চাকরি পাওয়ার কোনো ম্যাজিক সলিউশন নয়। বাস্তবটা ঠিক এমনই। ৫ নম্বর সেকশন, রাজনৈতিক সমীকরণ ও ভবিষ্যৎ। বিষয়টা এবার একটু ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখা যাক। অন্যান্য রাজ্য সরকার এই একই সংকট কিভাবে সামলাচ্ছে সেটা দেখলে অনেক কিছু পরিষ্কার হয়ে যাবে। একদিকে রয়েছে অত্যন্ত চর্চিত ওড়িশা মডেল, যেখানে ২০২২ সালে সরকার প্রশাসনিক প্রয়োজনীয়তা উপলব্ধি করে হাজার হাজার চুক্তিভিত্তিক কর্মীকে এক ধাক্কায় স্থায়ী করার একটা বিশাল নীতিগত সিদ্ধান্ত নেয়। অন্যদিকে রয়েছে আসাম মডেল,
তারা দীর্ঘদিন কর্মরত কর্মীদের ৬০ বছর বয়স পর্যন্ত কাজের নিরাপত্তা বা টেনিউর সিকিউরিটি প্রদান করেছে ঠিকই, কিন্তু স্থায়ী মর্যাদা দেয়নি। একই সমস্যার দুটো সম্পূর্ণ আলাদা জিওপলিটিক্যাল সমাধান। এই তুলনা থেকে উঠে আসে আমাদের চতুর্থ সিদ্ধান্ত। ওড়িশা মডেল প্রমাণ করে দিয়েছে যে বিশাল আর্থিক বোঝা এবং আইনি জটিলতা থাকা সত্ত্বেও সরকারের শীর্ষস্তরে যদি প্রবল রাজনৈতিক সদিচ্ছা থাকে, তবে চুক্তিভিত্তিক কর্মীদের মূল ব্যবস্থায় অ্যাবজর্ব করা বা স্থায়ীকরণ করা একেবারে সম্ভব। এবার আসা যাক পশ্চিমবঙ্গের ভবিষ্যতের রাজনৈতিক সমীকরণে। বিরোধী দল বিজেপির সংকল্পপত্রের দিকে নিরপেক্ষভাবে তাকালে বেশ কিছু প্রতিশ্রুতি চোখে পড়বে, যেমন ৪৫ দিনের মধ্যে ৭ম বেতন কমিশন এবং একত্রিত বেতনের বদলে পে মেট্রিক্স চালু করা। শুনতে খুব ভালো লাগছে, তাই তো? কিন্তু এর সাথেই রয়েছে অতীতের নিয়োগ নিয়ে শ্বেতপত্র প্রকাশ এবং সম্পূর্ণ স্বচ্ছ নিয়োগের মাধ্যমে শূন্যপদ পূরণের প্রতিশ্রুতি। এটা যেমন একটা উন্নত বেতনের সম্ভাবনা তৈরি করে, ঠিক তেমনি রেগুলারাইজ না হওয়া কর্মীদের জন্য একটা বড় অংশের চাকরি হারানোর অনিশ্চয়তাও তৈরি করে দেয়। যার ফলে আমাদের পঞ্চম সিদ্ধান্তটি হল, শুধুমাত্র সরকার বদল হলেই যে ঢালাও স্থায়ীকরণের দরজা খুলে যাবে এমনটা ভাবা একেবারেই বাস্তবসম্মত নয়। রাজ্যের বিশাল ঋণের বোঝা এবং তার উপর নতুন স্বচ্ছ নিয়োগের কড়া মেরিট ফিল্টার, এই দুয়ের চাপে মাস রেগুলারাইজেশন যে কোনো সরকারের পক্ষেই অত্যন্ত কঠিন একটা চ্যালেঞ্জ। ৬ নম্বর সেকশন, বাস্তব চিত্র ও উপসংহার। এতক্ষণের এই সম্পূর্ণ ডেটা ড্রিভেন গবেষণার পর আমরা ঠিক কোথায় দাঁড়িয়ে আছি? সিদ্ধান্ত ৬ এবং ৭ আমাদের বর্তমান পরিস্থিতির একদম নিখুঁত ছবিটা তুলে ধরে। সারা ভারত জুড়েই ঐতিহ্যবাহী স্থায়ী সরকারি চাকরি ক্রমশ সংকুচিত হচ্ছে, আর দেশ এগোচ্ছে দীর্ঘমেয়াদী চুক্তিভিত্তিক গভর্নেন্সের দিকে। কিন্তু এর মধ্যেও এই চুক্তিভিত্তিক আইটি কর্মীদের কাছে সবচেয়ে বড় পাওয়ার হল তাদের স্কিল। ডিজিটাল সিস্টেমের ওপর সরকারের এই চরম অন্ধ নির্ভরশীলতাই হল তাদের টিকে থাকার এবং দাবি আদায়ের সবচেয়ে বড় ব্রহ্মাস্ত্র। তাই কোনো অবাস্তব আশার কথা না বলে অষ্টম সিদ্ধান্ত অনুযায়ী চুক্তিভিত্তিক আইটি কর্মীদের সামনে সবচেয়ে বাস্তবসম্মত ভবিষ্যৎ হল এই ৪টি ধাপ। প্রথমত, বেতনের সমতা বা পে প্যারিটি। দ্বিতীয়ত, ৬০ বছর পর্যন্ত কাজের একটা শক্তিশালী আইনি সুরক্ষা। তৃতীয়ত, একটি সুসংগঠিত এবং পেশাদার আইটি ক্যাডার তৈরি হওয়া। এবং সবশেষে, অত্যন্ত জটিল প্রযুক্তিগত ক্ষেত্রগুলোতে মেধার ভিত্তিতে ধীরে ধীরে কর্মীদের মূল প্রশাসনিক কাঠামোয় আত্মীকরণ বা অ্যাবজর্পশন। একটা সময় ছিল যখন ধুলোয় ঢাকা বড় বড় ফাইল রুমগুলোই ছিল যে কোনো সরকারের আসল মেরুদণ্ড। কিন্তু আজ সেই মেরুদণ্ড হল শীতাতপ নিয়ন্ত্রিত ডেটা সেন্টার আর সার্ভার রুম। আর প্রশাসনকে সচল রাখা এই নতুন মেরুদণ্ডটিকে যারা দিন-রাত নিজেদের ঘামে সচল রাখছেন, তারা হলেন এই কন্ট্রাকচুয়াল আইটি পার্সোনেল। তাদের মেধা ছাড়া এই ডিজিটাল প্রশাসন এক পাও এগোতে পারবে না। তাদের ইতিহাস এখনও লেখা হচ্ছে। তাহলে সম্পূর্ণ তথ্য আর আইনি দিকগুলো বিশ্লেষণ করার পর কি মনে হয়, বাংলার কি ওড়িশা মডেলের মতো কোনো সাহসী পদক্ষেপ নেওয়া উচিত, নাকি এই চুক্তিভিত্তিক ব্যবস্থাই আগামী দিনের চিরস্থায়ী বাস্তব হয়ে দাঁড়াবে? কমেন্ট বক্সে নিজেদের মতামত এবং যুক্তি শেয়ার করা যেতে পারে, কারণ ট্রেন্ডবাজ এআই শুধু নিউজ বলে না, রিয়ালিটি ডিকোড করে। ভালো থাকবেন, পরবর্তী বিশ্লেষণে আবার দেখা হচ্ছে।